সেই আমাদের গায়ে সেই লেবাসটা আমরা মুক্ত হতে পারবো না। আমরা যেখানে যারা সাংবাদিকতা করি, আমি কোনো দল করি না, আমরা কোনো দল লেজুর ভিত্তিক নয়। আমি গত 15 বছরে বিভিন্নভাবে আমি সহ আমার সহকর্মীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে। ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হচ্ছি, রেডিওতে নিষিদ্ধ হচ্ছি, বেতারে নিষিদ্ধ হচ্ছি, এখানে নিষিদ্ধ হচ্ছে, ওখানে নিষিদ্ধ হচ্ছি, অথচ আমাদেরই কিছু সাংবাদিকরা আবার দেখা গেল খুব আমাদেরকে খবরদারি করতেছে, আমাদেরকে বলতেছে এখানে যাবে না, এখানে যাবে না, এখানে থাকবে না। তারাই নিয়ন্ত্রণ করছে বিভিন্নভাবে, ক্যান্টনমেন্ট সহ বিভিন্নভাবে, বেতার সহ বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে। সাংবাদিকরা লেজুর ভিত্তিক সাংবাদিকতা মুক্ত হব। আমরা বলা হয় দলীয় করণ বা দলের সাংবাদিকতা করি, আমরা কিন্তু দলের সাংবাদিকতা করি না, আমরা কিন্তু একটি হাউজে সাংবাদিকতা করি। আমরা এখানে কামলা, আমরা যারা এখানে কাজ করি আমরা হচ্ছে কামলা, কারো কাজ করি, কাজ করার বিনিময়ে আমরা কামলারা যেমন রোজ কামলা হিসেবে পাই, আমরা মাস কামলা। চিন্তা করতে হবে আমরা যে সমস্ত হাউজের আন্ডারে আছি সেই হাউসগুলোকে দলীয় করা হচ্ছে কেন? সে হাউসগুলো যতদিন পর্যন্ত দলের ঊর্ধ্বে না উঠবে, হাউসগুলো যতদিন পর্যন্ত মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা তৃণমূল পর্যায়ে যারা কাজ করছি আমরা সেই আমাদের গায়ে সেই লেবাসটা আমরা মুক্ত হতে পারবো না। আমরা যেখানে যারা সাংবাদিকতা করি, আমি কোনো দল করি না, আমরা কোনো দল লেজুর ভিত্তিক নয়। আমি গত 15 বছরে বিভিন্নভাবে আমি সহ আমার সহকর্মীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে। ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হচ্ছি, রেডিওতে নিষিদ্ধ হচ্ছি, বেতারে নিষিদ্ধ হচ্ছি, এখানে নিষিদ্ধ হচ্ছে, ওখানে নিষিদ্ধ হচ্ছি, অথচ আমাদেরই কিছু সাংবাদিকরা আবার দেখা গেল খুব আমাদেরকে খবরদারি করতেছে, আমাদেরকে বলতেছে এখানে যাবে না, এখানে যাবে না, এখানে থাকবে না। তারাই নিয়ন্ত্রণ করছে বিভিন্নভাবে, ক্যান্টনমেন্ট সহ বিভিন্নভাবে, বেতার সহ বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই যে দেশ স্বাধীন করেছিলাম আমরা সব জায়গায় সবভাবে কথা বলার জন্য, এবং এখন আমরা সবভাবে কথা বলার জন্য। আমরা 71 সালে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশের জন্য, 2024 সালে 5 আগস্ট যেভাবে বৈষম্যহীন দেশের জন্ম হয়েছে নতুন বাংলাদেশে, সেভাবে আগামী দিনগুলোতে যাতে আমরা সাংবাদিকরা সুষ্ঠুভাবে কথা বলতে পারি, সুন্দরভাবে কথা বলতে পারি, দলীয় কথা বলতে না পারি, এবং যেটি সত্য সেটাই আমরা তুলে ধরতে পারি, সেভাবেই আমরা ঢাকা সহ সারা বাংলাদেশকে সেভাবেই আপনারা গঠন করবেন। ত্রিকের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবাইকে কথা বলার সুযোগ করার জন্য। আগামী দিনগুলোতে সাংবাদিকদের সাথে আপনারা থাকবেন, সুন্দর সাংবাদিকতা এবং স্বাধীন সাংবাদিকতা, বৈষম্যহীন সাংবাদিকতার পক্ষে আপনারা কাজ করবেন, সেই আশাবাদ এবং কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জন্য বলেছেন অহংকার এবং সীমালঙ্ঘন, এই দুইটা জিনিস যারা করে তাদের পরিণাম কি হয়, অতীতে হয়েছে, আগামীতেও হবে এরকম। হয়তো যদি সীমালঙ্ঘন করে, যেভাবে আওয়ামী লীগ অহংকার, আমি প্রায় 3 মাস আগে আমার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। 1975 সালে এরকম একটা পরিস্থিতি ছিল। আমি যখন আমার প্রায় সময় আমি অনুভব করতাম যে কোনো একটা ঘটনা ঘটবে, কারণ এইগুলা সতর্কতার জন্য আল্লাহ পাক আগেই মানুষকে সতর্ক করে দিয়েছেন যে অহংকার। এবং প্রতিটি নিউজ যখন দেখতাম তখন প্রধানমন্ত্রীর যে অহংকারমূলক বক্তব্য সেগুলা প্রায় শুনতাম, এবং আমার বিষয়ে একটি আতঙ্ক ছিল যে সে একটা ঘটনা ঘটবে নিশ্চয়ই, এবং আল্লাহর হুকুমে এটা ঘটেছে। এবং যখনই সীমালঙ্ঘন করেছে সদল বল নিয়েই নিচে পড়ে গেছে। এখান থেকে উঠে আসাও আমার মনে হয় না তো সহজ হবে, কারণ আগামীতে যারা আসবে যদি এইভাবে এটা শিক্ষা না নেয় তাহলে পরিস্থিতি এভাবেই হবে। কারণ অতীতে হয়েছে, পৃথিবী সৃষ্টির পর থেকে হয়েছে, এখন পর্যন্ত এখনো হয়েছে, আগামীতে হবে। ইতিমধ্যে অনেকের বক্তব্য যেটি চলে এসেছে, আমি সংক্ষেপে একটি কথাই বলবো। আমার ব্যক্তিগত ধারণার সাথে আপনার ধারণা নাও মিলতে পারে, একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। সাংবাদিকদেরকে সবসময় দলীয় রাজনীতি থেকে দূরে থাকতে হবে। ভোটের দিন আমি যাকে খুশি দেব, কিন্তু একজন সাংবাদিক বা সাংবাদিক নেতা যখন দলীয় কর্মীর মতো কিংবা দলীয় কর্মীর উপরে উঠে যান তখনই সমস্যাটা সৃষ্টি হয়। অন্যদিকে আমরা অনেকেই মুক্ত সাংবাদিকতার কথা বলছি,
কিন্তু বাস্তবে সেটি কতটুকু সম্ভব। আমি একজন কর্মচারী মাত্র, আমি আজকে যে পত্রিকায় কাজ করছি, কালকে যদি মালিকের সাথে একটু সমস্যা হয় আমাকে অন্যত্র যেতে হবে, অথবা অন্য কেউ যদি আমাকে ডাকে সেখানে আমি যাব, হয়তোবা সেই পত্রিকার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভিন্ন, যদি আমি পেশাজীবী সাংবাদিক হই। এটি বাস্তবতা, আমরা স্বীকার করি বা না করি। কারা বাংলাদেশের সংবাদপত্র প্রকাশ করেন বা করছেন আমরা সবাই জানি, সেটা জেনে শুনেও আমার রুটিনিটির প্রয়োজনে হয়তো সেখানে যেতে হবে। এই বিষয়গুলি আমাকে মাথায় রাখতেই হবে, কারণ আমার পত্রিকার মালিক যদি কোনো দলের ভিতরে ঢুকে গিয়ে থাকেন, ওই বলয়ের বাইরে গিয়ে 2 লাইন লেখার নিউজ করার সাধ্য আমার নাই, অন্য কারো থাকতে পারে। যে ব্যাপারটা হলো, আমি প্রথমেই সরি যে আমি খুব লেট করে এসেছি, এবং ক্লাসে যখন ছাত্ররা লেট করে আসে তখন তাড়াহুড়া করে পেছনের বেঞ্চে বসার চেষ্টা করে। আমি ভেবেছিলাম এটা তো পেছনের বেঞ্চ, বসার পর দেখি না এটা তো সবচেয়ে বড় বেঞ্চ, মঞ্চে বসে গেছি। এরপর আমি উঠতে যাচ্ছিলাম, তখন নবেল ভাই হুমায়ুন ভাই বললেন না বসা, এই জন্য আমি বসেছি। তো আমি সরি যে মঞ্চে বসে যাওয়ায়। তো যে ব্যাপারটা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন মাসের নাম রেড লেটার মাস হিসেবে চিহ্নিত, যেমন আমরা জানি রাশিয়ার বিপ্লবে অক্টোবর বিপ্লব, যেটা ঠিক একইভাবে যে আমাদের এখানে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবটা হলো, আপনি দেখেন যে এটা আমাদের বারবার বলা হয়েছে গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থান, সাংবাদিকরা কি চুপি দেখছে। আমরা শুধু আমাদের নিজেদের প্রবলেমে বলছি, যেটা আমাদের দেখা উচিত যে 69-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, 90 গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু 90 গণঅভ্যুত্থান অনেকটা শহর কেন্দ্রিক ছিল, কিন্তু এই গণঅভ্যুত্থান একদম গ্রাম পর্যায়ে, যেটা 69-এর গণঅভ্যুত্থানের সাথে তুলনা করা যায়। এই জিনিসটা আমাদের বারবার বলতে হবে। আপনি দেখেন, আমি এই গত 4-5 দিন আগে ঢাকা দক্ষিণে গেছি, সেখানে 7 জন মানুষ মারা গেছে, সবার বাড়িতে আমি গিয়েছি, এবং আমি দেখছি এটা প্রত্যন্ত গ্রাম। আপনি তো সানি নামে একটা ছেলে, তার বাড়িটা অনেক বলা যায় পাহাড়ের মধ্যে তার বাড়ি। তারপর এইভাবে মিনহাজ মারা গেছে, তার বাড়িটা একটা পাহাড়ের মধ্যে। এই যে অনেক দুর্গম এলাকার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, একটি এলাকার 60টা মানুষ মারা গেল এই জুলাই গণঅভ্যুত্থান। তো আসলে আলোচনাটা তো এখন আর দীর্ঘ করা যাবে না, সংক্ষেপেই বলতে হবে। আমার মনে হয় একটু ওপেন ফ্লোর পেলাম, এর জন্য আমরা তো আসলে কেউ মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরা এই গ্রহেরই মানুষ, সবাই একে অন্যকে চিনি। আর বিশেষ করে আমরা একটা এই সিলেট বলেন আর ঢাকা বলেন আর যেখানেই বলেন, আমরা একটা কনস্টিটিউয়েন্সির ভিতরে কাজ করি, একে অন্যকে জানি, খুব ভালো করেই জানি, একটা পরিবারের হিসেবেও জানি। হয়তো আমার ঘর হতে পারে অন্যটা, আপনার ঘর হতে পারে এইটা। আমরা সাংবাদিকতা জায়গা করি। আমি যদি এখন একটু পেছনে যাই, যেটা হলো যে তুরাব হত্যাকাণ্ডের ঘটনা থেকে, কারণ আমরা অতপ্রতভাবে তুরাবের চিকিৎসা বলেন আর মৃত্যুর সময় বলেন আর পরবর্তীতে আন্দোলন বলেন, সবকিছুতেই কিন্তু আমরা অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলাম। তুরাবের কথা কেন আনছি, কারণ আমার এক সহকর্মী রাব্বি এখানে আছেন, সেদিন কিন্তু তুরাবের পরিণতিটা রাব্বির হতে পারত। যদি রাব্বি সেদিন বসে না যেতেন, রাব্বির পরিণতিটা তুরাবের হতে পারত, মানে এইরকম অবস্থা। তুরাব তখন ছিল সে আইল্যান্ডের উপর, এখানে কোনো অ্যাম্বিশন ছিল না। আমরা যদি ভিডিওটা দেখি, যে আমি শ্যামল সিলেটের চিফ রিপোর্টার, আমি শ্যামল সিলেটে কাজ করি, যখন এই দেশে ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট সেবাটা বন্ধ ছিল, মানুষ কি করতেছে কিছু দেখতে পারতেছিল না, তখন কিন্তু আমরা যেটা আসলে ঝুঁকি নিয়ে করেছি, সীমান্তে গিয়ে আমরা ভিডিওগুলো আপলোড দিয়েছি আমাদের পেজ, যেটা হয়তো বাংলাদেশের মানুষ যদি দেখতে নাও পারে, অন্তত ভিপিএন দিয়ে হোক বা যে কোনো মাধ্যমে হোক দেখতে পেরেছে সেটা। আরেকটা বিষয়, আমরা এই নিজেরাই আসলে দায়ী হয়ে যাই। এই যে আপনি ফ্যাসিস্ট বলেন আর রেজিম বলেন, যেটাই বলেন আপনি, আমি যদি আমাকে জড়িয়ে নিই, যেটা আগে হয়েছে যে 15 বছর, সেটা এখনো হচ্ছে, আপনি না বলতে পারবেন না। কারণ এখন মনে করেন যে পট পরিবর্তনের সাথে সাথে কেউ হয়তো মনে করেন ছিল আওয়ামী লীগ হয়ে যাচ্ছে বিএনপি, কেউ মনে করেন যে আগে হয়তো সাইলেন্ট মোডে ছিল, সে নিজেকে তুলে ধরতেছে যে আমি এই। তো এই বিষয়টা আসলে যখন সাংবাদিকতা, আপনার হয়তো মৌন সমর্থন থাকতেই পারে একজনের, আপনি হয়তো একজনকে ভোট দিতেই পারেন বাংলাদেশের নাগরিক হিসেবে, কিন্তু এইটা আপনি সাফাই করাটা আমার মনে হয় সাংবাদিক হিসেবে এটা উচিত। আমি যদি আমার পেশাদারিত্বের জায়গা থেকে বলি, আমার মনে হয় এটা উচিত না। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, যেটা হলো এই যে 4 আগস্টের যে বিষয় ঘটনা,
আমি যখন এই দাঁড়িয়েছিলাম চৌহাট্টা সাথে, দেখা গেল যে লং রেঞ্জ একটা টিয়ার শেপ যেটা লক্ষ্য করে মারা হয়েছে। তারপরে ওখান থেকে আমার শ্বাসকষ্ট চলে আসছিল, আমি গেছি একটু পিছনে গেছি, তখন আমার সম্পাদক মন্ডলীর সভাপতি যিনি আছেন উনি দাঁড়ানো ছিলেন সামনে, সে কিন্তু তুরাবকে চিনত এবং খুব ভালো করে চিনত। সে যখন অস্ত্রটা হাত থেকে কেড়ে নিয়ে গুলি করলো, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা উদ্দেশ্য প্রণোদিতই ছিল এবং সাংবাদিককে লক্ষ্য করে গুলি করাটা এটা আসলে কতটুকু দুঃসাহসী, মানে দুর্ভেদ্য। অফিসার গুলা যারা ছিল বা মনে করেন তখন আওয়ামী লীগের হয়ে গেছে, আপনি আওয়ামী লীগ হয়ে গেছিলেন, মানে তাদের কালচারটা ছিল এইভাবেই, না হলে একটা হাসপাতাল লক্ষ্য করে কিভাবে গুলি করি। এটা হলো সবচেয়ে মানে যুদ্ধের ময়দানেও অন্তত হাসপাতাল লক্ষ্য করে গুলি করে না। বর্তমানে যেটা ইসরায়েল করতেছে সেটা তো মনে করেন জাতিসংঘের যে ফর্মালিটিস যেটা আছে সেটাও ওভারটেক করে করছে। আমি সংক্ষেপে আরেকটা বিষয় বলেছি যে যেমন 5 আগস্ট শাহজাহান গুম হয়েছে, একজন সিএনজি চালক, দেখা গেছে যে পুলিশ তাকে ধরে নিয়ে লাঠি মেরে নিয়ে যাচ্ছে দক্ষিণ সীমান্তায়, তাকে কিন্তু আজও পাওয়া যায়নি। আমি 12 দিন পরে নিউজটা করেছিলাম, দেন এখনো তার খবর পাওয়া যায়নি। আরেকটা ঘটনা ঘটেছে, শঙ্কর নামে একটা ছেলে, সে কোতোয়ালি থানায় মারা গেছে, তার মামলাটা হয়েছে দক্ষিণ সরকারে, তাকে কিন্তু বিনা ময়না তদন্তে দাফন করা হয়েছে। এই সকল মানে সে তো তার তো আর দাফন যেহেতু করা হয়েছে ওইটা তো আর পুনর্ময়না তদন্ত করার সুযোগ নেই। যাই হোক, এই ঘটনাগুলোর ভিতর দিয়ে আমরা যখন আসছি, আমার মনে হয় শুধু আমি আমার কথা ভাবলে হবে না, আমি রাষ্ট্রের কথা ভাবতে হবে, জনগণের কথা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। কারণ সাংবাদিক হলো একটা এই যে থলের মতো, মানুষ দুঃখ সাংবাদিকদের কাছে, কারণ এটা হলো চতুর্থ স্তম্ভ। আমি যদি স্তম্ভটা কাজে লাগাই তাহলে আমার মনে করতে হবে যে এটা আমি এই প্রপার ওয়েতে আছে। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা কাজ করা দরকার। টিচার যারা রয়েছেন তাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য সে আমাকে শাহজালাল ভার্সিটি যাওয়ার জন্য বলছে। সে আমাকে সকালে ফোন দিয়েছিল, আমি গেছি ভার্সিটিতে। তখন ওইখানে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা জানাজা ছিল। সেই জায়গায় আমরা জুম্মার নামাজ পড়ি। জুম্মার নামাজ পড়ার পরে তখন আমার কলিগ রেজারুবেল নামে আমার কলিগ আছেন, তাকে ফোন দিছে তুরাব, সরাসরি তুরাবের মোবাইল থেকে ফোন দিছে যে সে গুলিবিদ্ধ হয়েছে। তখন তাৎক্ষণিক এই সংবাদ পাওয়ার পরপরই আমরা উসমানী মেডিকেলে যাই। উসমানী মেডিকেল যাওয়ার পরে আমি যখন তাকে প্রথমত অবস্থায় উসমানী মেডিকেল রক্তাক্ত অবস্থায় দেখি, এক্সরে রুমে তার সাথে আমার দেখা হয়। তখন আমি বললাম যে কিভাবে কি হয়েছে, তখন বললো যে পুলিশ এভাবে গুলি করেছে। তারপর এই এক্সরে রুম থেকে আমরা ইউনিভার্সিটিতে আসলাম। আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের ইকু ভাই সেখানে গিয়েছিলেন। তো ইকু ভাই গিয়েছিলাম, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, খুব জ্বালাপোড়া হচ্ছে। তারপর এখানে মানে সে থাকতে পারছে না, খুবই গরম লাগছে এরকম বলতেছে। তখন ইকু ভাই সহ সিনিয়র সাংবাদিক যারা ছিলেন, আমাদের হুমায়ুন কবির লিটন ভাই ছিলেন, তখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে যাতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রাইভেট হসপিটালে নেওয়া যায়, যাতে তাকে উন্নত চিকিৎসা হয়, সে যাতে উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। যাই হোক, তাকে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হসপিটালে নেওয়া হলো। তারপর ইবনে সিনা আমি যেতে পারিনি। আমি মনে করেছিলাম যে তুরাব আসলে আমাদের মধ্যে ফিরে আসবে উন্নত চিকিৎসা হলে, কিন্তু আমি ওইখান থেকে মানে আবার আমি আমার মন বুঝে নাই তার রক্তাক্ত অবস্থা। প্রথমবার এই আয়োজনে এই প্রথম অংশগ্রহণ করেছি। আমি আসলে একটু সংক্ষিপ্ত বলতে চাই এই কারণে, কারণ 35 জুলাই বলেন আর 5 আগস্ট বলেন, যেটাই বলেন, এটা কিন্তু আসলে 36 জুলাই আর 5 আগস্ট না, 35 36 জুলাই যেটাই বলি আমরা, এটা কিন্তু আসলে এই 36 দিন বা 35 দিনেই তৈরি হয় নাই, সেটা তৈরি হতে কিন্তু অনেক সময় লেগেছে। আমাদের নাই, লোক নাই, এখন টাকা নেওয়ার মতো আপনারা চিকিৎসা নিয়ে চলে যান। মূলত তাদের উদ্দেশ্য ছিল যে আমরা যদি তাদের নাম রেজিস্টার করি, এই রেজিস্টার থেকে তাদের নাম নেওয়া হবে, মামলা এক সময় বিস্ফোরণ হবে, এটা ধরে নেওয়া হচ্ছিল। এই জন্য আওয়ামী লীগও বারবার বলতো যে আমরা যদি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে মানে দেশে একটা
অনেক লোক মারা যাবে, বিশৃঙ্খলা হবে। এটা আসলে আজ করার কারণ এটাই যে আমরা তো ভোট ছাড়া বিনা ভোটে জোর করে আছি। এই জোর করে থাকার কারণে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান ঘটেছে, এখানে অনেকে প্রাণ দিয়েছে, বিশেষ করে প্রচুর ছাত্র, শিশু এবং অনেক শ্রমিক, এরাও কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাশাপাশি প্রচুর সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই যে পুলিশের প্রচুর সদস্য, তাদের উপর চরম নির্মমতা হয়েছে। এই নির্মমতার কারণ হলো যে পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল, যে আওয়ামী লীগ সরকারকে এই পুলিশ বাহিনী পাহারা দিয়ে রেখেছে, এ ধরনের একটা ক্ষোভ ছিল, যে কারণে পুলিশের প্রতি চরম নির্মমতা প্রদর্শন হয়েছে। এই সমস্ত প্রেক্ষাপটের পরে আমরা একটি নতুন সরকার পেয়েছি, অভ্যুত্থান সফল হয়েছে। এখন এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার আমি মনে করি যে আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বলা হচ্ছে যে তারা ওই রিসেট বাটন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যে ৭১ ওইটা রিসেট বাটন দিয়ে মুছে ফেলবে। আমি মনে করি যে ৭১ মুছে ফেলে যদি ২৪কে নিয়ে কেউ শুধু এগোতে চায়, তাহলে নিশ্চিত পথ হারাবে। এটা পথ হারাতেই হবে, কারণ ৭১কে ধারণ করেই ২৪-এর অভ্যুত্থানের প্রেরণা নিয়ে আমাদেরকে সংস্কার করতে হবে, না হলে পথ হারাবে। আমি বলি এটা সঠিক পথে চলবে না। পাশাপাশি আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনকে যদি মনে করেন যে একেবারে উপড়ে ফেলবেন, এটাও আমি মনে করি যে সম্ভব হবে না। আপনি বিচারের মুখোমুখি করেন, যারা অপরাধ করেছে, দলের প্রধানমন্ত্রী, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। বাট আওয়ামী লীগকে যদি আপনি মনে করেন যে উপড়ে ফেলে আমি সংস্কার করে এগিয়ে যাব, এটা আমি মনে করি টেকসই হবে না। আর সবশেষে মিডিয়ার কথা বলি, যে মিডিয়া গত ১৫ বছরে এই যে স্বৈর শাসন, বিশেষ করে ১০ বছর আমি বলবো স্বৈর শাসন, ২০০৯ সালে যে নির্বাচন হয়েছিল, অত্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার ছিল সেটা একটা গণতান্ত্রিক সরকার ছিল। পরবর্তী দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ না, আসলে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই অবস্থায় আমাদের মিডিয়াও কিন্তু এই স্বৈর শাসনকে তুষামোদী করেছে, মিডিয়া এবং অনেক সাংবাদিক তুষামোদী করেছে, যে কারণে মিডিয়ার বিরুদ্ধেও কিন্তু এটা অনাস্থা জনগণের তৈরি হয়েছে। মিডিয়া তার আস্থার জায়গাটা ধরে রাখতে পারেনি। এই বিষয়টা মাথায় রেখেই আমরা যারা সাংবাদিকতা করি, গণমাধ্যমগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আছেন আমরা একসাথে সবাই, আজকে আপনারা একসাথে একত্রিত হয়েছেন এক জায়গায়, সিলেটের সাংবাদিকরা। জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। যে পত্র লিখছে, ধন্যবাদ যে আমার টপিকটা আমি এখানে বলতে পারলাম। আসলে সহজ কথা সহজে বলা যায় না। আজকের যে টপিক নিয়ে কথা বলা হচ্ছে, তার দুটি সাক্ষী আমি। হয়তো এখানে অনেকেই সেই সাক্ষী না, যেমন ইকু ভাই, আতা ভাই, ইকবাল ভাই। আমার মনে হয় আমরাই সাক্ষী, কারণ ৭৫-এর যে সিপাহী বিপ্লব, সেটারও সাক্ষী আমি। সেই সময় তো বুঝ হয়নি। আর এই আরেকটা তো ৭৭-এ তো যাই হোক, আমার জন্ম ৭১-এ, সুতরাং আমি ৭৭-এর সেইটা, এবং এই একটা দুইটা সাক্ষী আমি। তো আসলে জুলাই বিপ্লবটা নিয়ে বললে অনেক কথা বলা যাবে। হয়তো এই ছোট্ট পরিসরে, আপনিও বলেছেন সময় সংক্ষিপ্ত, তো আরো একটি কথা বলি যে শহীদুল ভাইয়ের কিন্তু একটা কথা, যেটা পিউ ভাই বলেছিলেন। শহীদুল আমার অত্যন্ত শ্রদ্ধের একজন মানুষ। আমি দীর্ঘ 3টা প্রশিক্ষণ নিয়েছি, এবং শহীদুলের সঙ্গে আমার খুবই একটা ভালো সম্পর্ক। তো ওনার একটা কথা আছে যে ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে উনি বলেছিলেন, ফার্স্ট সেভ ইউর সেলফ, দেন ইউর ইকুইপমেন্ট, দেন ইউ ওয়ার্ক। তিনি বলেছিলেন যে কাজে তুমি যখন বেরোবে, আগে তুমি তোমার নিজেকে আগে নিরাপদ রাখো, তারপর তুমি যে জিনিসটা নিয়ে কাজ করছো সেটাকে নিরাপদ রাখো, তারপরে তুমি কাজ করো, তখন তুমি সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে।
তো কথাটা আমি আমার কর্মক্ষেত্রে যখন আমি যাই, আমি তখন এই জিনিসটা মনে রাখি সবসময়, যে আমি নিজেকে আমি কিভাবে নিরাপদ, মানে আটকে গেলে কিভাবে নিরাপদভাবে সেখান থেকে বেরো। তো আমার সহকর্মীরা যারা এই আন্দোলনে আহত হয়েছে, আমি তাদের প্রতি সহমর্মিতা জানাই, কিন্তু যারা আহত হয়েছে তারাই জানে যে আসলে আহত হওয়ার কতটুকু যন্ত্রণা। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি, যে যখন ঝড় আসে, যখন কোনো ডিজাস্টার হয়, তখন আমরা কিন্তু সবাই প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করি। কিন্তু মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ছিল, যতদূর জানি এটা বন্ধ হয়ে গেছে। কোনো ভার্সিটিতে কিন্তু সাংবাদিকতা পড়ার সুযোগ নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিভাগীয় শহর, এই কোনো সুযোগ নাই। এটার ব্যাপারে আমরা কোনো সাংবাদিকরাও কথা বলি না। দুই একটা রিপোর্ট হয়েছে। এরকম দেশের অন্যান্য স্থানে শুধু ঢাকা কেন্দ্রিক আছে। বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে প্রশিক্ষণ করায় বা এগুলা ট্রেনিং হয়, এগুলোর মাধ্যমে আমরা সাংবাদিকরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আর একাডেমিক যারা আছেন, তো এদিক থেকেও নজর রাখা দরকার। আমাদের নেতৃস্থানীয় যারা আছেন বা বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, এই পরিবর্তনটুকু খুব বেশি জরুরি। এরকমও হয়েছে। তো এরা যদি মামলার আসামি হয়, আসলে হয়তো তাদের কৃতকর্মের জন্যই হয়েছে। তো এমনও আমাদের সহকর্মী আছে যারা কোনোদিনই ওই স্পটে যায় নাই, তারাও মামলার আসামি। এটা মামলা বাণিজ্যের জন্য হতে পারে, আর কিছু সহকর্মী তাদের দালালির কারণে আজকে অনেকেই তাদের জন্য পাশাপাশি অনেকেই ভোগান্তিতে পড়ছেন। তো জুলাই অভ্যুত্থান আসলে এটি জীবনের একটি গল্প। এরকম ভাইয়ের মৃত্যুর পর যেভাবে সিলেটের সব সাংবাদিকরা এক কাতারে দাঁড়িয়েছেন, এভাবেই যেন আমরা তোরাব ভাইকে যেভাবে বিদায় দিয়েছেন, এভাবেই যেন আমরা এক সহকর্মী আরেক সহকর্মীকে বিদায় দিতে পারি, এটি প্রত্যাশা থাকলো আমার। ধন্যবাদ। বেশি শিকার হচ্ছে। আর যেটা বলবো যে আমি জিডি করতে গেছিলাম গত 15 তারিখ গত মাসে, আমার ব্যক্তিগত কারণে জিডি করতে গিয়েছিলাম। ওইখানে আমার আয়ু যে ছিল, আয়ুকে চার্জ করা হয়েছে যে উনি আওয়ামী লীগ করে, ওনার কোনো জিডি মামলা নেই। তাহলে স্বাধীন কেমনে হলাম আমরা? এখন যেটা 5 তারিখের পরে আমার সপরিবারে মামলার আসামি, তো এটাই কি আমাদের প্রাপ্য ছিল? আমরা কি এই জন্য এই গণ আন্দোলনে আমরা আমাদের জীবন বাজি রেখে কাজ করেছি? যেটা বলবো, আমি মেয়ে হিসাবে আমি যেটা মনে করি, আমি স্বাধীন না। কারণ 5 তারিখের আগে 4 তারিখের আগে আমি রাত 10টা 11টা 12টার আমি বাসায় যেতাম, নির্দ্বিধায় যেতাম। এখন আমার বাসায় যেতে রাস্তায় ভয় পেতে হয়, কারণ আমার সেফটি আর কেউ নেই। আগেও ছিল না, কিন্তু তখন আমি পুলিশের ধারপ্রান্ত হতে পারতাম, কিন্তু এখন আমার পুলিশও আমাকে সাপোর্ট দেয় না। এই যে কিশোর গ্যাং যেটা আগে ছিল এখনো আছে, এখন যেটা আমি যেটা জানি, আমি যে এলাকায় বসবাস করি, আমি 11টা পরে বাসায় গেলে দেখা যায় যে জায়গায় জায়গায় কিশোর গ্যাং দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে আমাদের চিন্তায় শিকার হতে হবে, যে কোনো মুহূর্তে আমরা মার্ডারের শিকার হতে পারি, কারণ এখন এটা অস্বাভাবিক কিছু না। আর যে কথাটা আমি বলবো, আমার যেহেতু আপা একটু বাইরে গেছেন, আমি আমার সহকর্মীরা সবাই জানেন আমাদের সম্বন্ধে, নতুন করে আর বলার কিছু নাই। তো আপার দৃষ্টি আকর্ষণ করছি, আপা আসার পরে আমি কথাটা বলবো। আপা আমার সহকর্মীরা সবাই জানে, যেহেতু আমরা একসাথে কাজ করি, একই এলাকায় থাকি, একই জেলাতে থাকি। তো আমি আপনাকে বলবো, সাংবাদিকদের মধ্যে সর্বপ্রথম মামলা হয় আমার স্বামীর উপর। সে খুবই নিরপেক্ষ একজন সাংবাদিক, যারা আমাদের সহকর্মী আছে তারা সবাই জানে। আমি জানতে চাই যে অন্যায় করেছে, গুরুতর অন্যায় করেছে, তার বিরুদ্ধে সেইভাবেই সেই অভিযোগের ন্যায় বিচারটা আমরা চাই, যে কিভাবে সেটা আইনি প্রক্রিয়া সম্ভব। এর সাথে আমরা যে মানসিক দাসত্ব লালন করি। আহতর সাথে কথা হয়েছে, আমি সচক্ষে দেখেছি ইবনে সিনা হাসপাতালে, এদের পায়ের মানে উরুর নিচে কিছু নাই, একদম হাড্ডি ছাড়া, কোন মাংস নাই। এই যে গোলাপগঞ্জের যে ছাত্রের কথা বললাম, আপনার তাকে গুলি করা হয়েছে, তার মাথার মধ্যে গিয়ে গুলি লাগছে, রক্তক্ষরণ হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছিল নর্থ ইস্ট হাসপাতালে। সেটা তদন্তের বিষয়। এই যে আমাদের সহকর্মী নুর আহমদ বললো, এগুলা বলছি আমরা এই কারণে যে কি পরিমাণ যে কয়েকটা শব্দ মানুষ মানে ঘৃণার চোখে দেখতো। আমি যদিও আমার চাচা, আপন চাচা সুনামগঞ্জে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন,
আমাকে যখন আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ হাই স্কুলের সভাপতি বানাইলো, তো ডিসিকে ফোন দিয়ে বলা হলো আমি নাকি জামাত নেতা। এখন আমাকে যদি জামাত নেতা বলতে হয়, তাহলে তো সাথে আমাকে একটা পদ দিতে হবে না? আমি জামাতের কোন পদে আছি বলবেন না? হয় যারা বলে তার বাবা কিন্তু রাজাকার, তার মানে সে কি চেতনা? এটা এমন একটা হয়েছে, চেতনার যে কি একটা গালি আবিষ্কার করলে চেতনার বিপরীত একটা গালি হবে, এটা আমি জানি। এইরকম ট্যাবলেট দিয়ে আমরা আমাদের পেশার লোকজন আমাদের পেশাটাকে কলুষিত করে ফেলছে। এই জন্য আমি যে প্রথমে যে আপনাকে একটা কথা বলছিলাম, এটা অন্যভাবে আপনি নিয়েন না, এটা হচ্ছে কুবের বহিঃপ্রকাশ, বুঝছেন? এগুলো কুবের বহিঃপ্রকাশ। আপনার ফারজানার উপর আপনার যে 71 টেলিভিশনে টক শো করতো, এখন দেখা যায় তার নাকি ঢাকা শহরে 12টা ফ্ল্যাট। তাহলে এদের শাস্তি বানাতে হবে কার বলেন? আইন তো এদের জন্য, এদের তো শাস্তি হওয়া উচিত। সিলেটে কি নাই? আসুন না, আমাকে বলতে দিন আপনি। জি জি শিওর। আমি বলতে চাচ্ছি, আপনি কি ফারজানার উপর বিরুদ্ধে হত্যা মামলাটাকে সমর্থন? না, হত্যা মামলা না, শুনেন, ফারজানার উপর যে অপরাধ, শুনেন আমি বলি আপনাকে, সেই অপরাধের বিচার তার আজকে যে এই গত রাত্রে দেশ টিভির আরিফকে গ্রেফতার করা হয়েছে, সে একজন বাংলাদেশের যে কয়েকজন প্রতারক, সে একজন প্রতারক। এদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে। আমি কাউসার চৌধুরী যদি 5 কোটি টাকার মালিক হই, অবশ্যই আইন আমাকে ধরবে আপনি টাকা কোথায় পেলেন, আপনার উৎস কি। তাই বলে আমার বিরুদ্ধে হত্যা মামলা দেবে কেন? আমার বিরুদ্ধে বিস্ফোরণকারী মামলা দেবে কেন? যাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যদি তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে কিছু পাওয়া যায়, তাদের জন্য বিচারটা হয়। সাংবাদিক বলে তিনি যেন ফেরেশতা হিসেবে যেন মানে মাফ না পান। এই যে আপনি বললাম, আমি এখানে আইসেই বলছি, বিপ্লবটার কি প্রয়োজন ছিল? বিপ্লব করলো, রক্ত দিল, আপনি উপদেষ্টা বানাইলেন, যে উপদেষ্টা বিপ্লব ধারণ করতে পারে নাই, এই শালারাই কেন ধরেন আপনি উপদেষ্টা বানাইলেন? কেন বলেন? কেন এই সমস্ত কথাবার্তা আজকে কেন শুনতে হবে? আপনি এজন্য বলছি যে এই কথাগুলা এইখানে যারা রক্ত দিছে, যারা শ্রম দিছে, কষ্ট করছে, এর মধ্যে আমরা এখানে যারা আছি অনেকেই এর অংশীদার। আপনি বলেন এইখানে কতটুকু বৈষম্য শিকার হয়েছে? ওই দিন বাংলাদেশ বেতারে আমরা গিয়েছি 15 বছর পরে। 15 বছর আমি কাউসারকে দাওয়াত দেয়নি, এইখানে আর অনেকে আছে দাওয়াত দেয় নাই, বলে নাই। আপনার সেনাবাহিনীর কোনো প্রোগ্রামে দাওয়াত দেয় নাই, ওখানে তালিকা করা হইতো কে কোন পার্টি করে। এই যে আপনার পাশে বসা জিজ্ঞেস করেন আমার প্রেস ক্লাবের সেক্রেটারি, অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আপনি কি কোন পার্টি করেন। উনি কি সেনা আপনার যে ক্যান্টনমেন্টে যায়নি, আমাদের সাবেক প্রেসিডেন্ট আছেন, দেয়নি। হয় কারণ কি? এই যে বিভক্ত করলেন, এই দেশ জাতিকে বিভক্ত করার অন্যতম নায়ক হচ্ছে আমার সহকর্মী সাংবাদিকরা। তারা যে সমস্ত আকাম প্রোগ্রাম করেছে, আমরা নির্দ্বিধায় চোখ বুঝে আমরা সমর্থন দিয়েছি, আমরা বিন্দু মাত্র টু শব্দ করে নাই। সময় তুরাবের গায়ে যে গুলি লাগলো, তুরাব তো মেডিকেলে চলে গেল, ওই সময় রহমত ভাই এরা তো গেল, আর সহকর্মীরা ওইখানে চলে গেল। কিন্তু সবাই বলতেছি আমরা পুলিশ সাংবাদিক নাই, দেখি কি হয়, বিএনপি আবার ব্যাক করতেছে, 2 মাস থেকে বিএনপি ব্যাক করতেছে। তাই আমরা ওইখানে দাঁড়াইলাম, ঠিক আছে আপনারা এখানে থাকেন, আমি ওইদিকে যাই, মেডিকেল যাই। বললাম আচ্ছা ঠিক আছে, এবার বললাম যে তুমি আন্দোলনকারীদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, খুবই পরিকল্পিতভাবে আমাদের কিছু সহকর্মী শুরু করলো। ছাত্রলীগের মানে এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীদের সাধারণ ছাত্র বানিয়ে রিপোর্ট করলো, লিডিং পত্রিকা, আপনি জাতীয় পত্রিকা। এরা করলো কি, এরা 2 পার্ট সাধারণ ছাত্রদের বানাইলো, যে বললো যে এদের মধ্যে বিভেদ। এটা প্রথম এমসি বলে চেষ্টা করা হলো, কৃষি ইউনিভার্সিটি চেষ্টা করা হলো, শাহজালাল ইউনিভার্সিটি চেষ্টা করলো। আমরা বললাম যে আর বসে থাকা যায় না, আমরাও আমাদের প্ল্যান স্লোগান, এরপর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব কন্ট্রোলে চলে আসলো। এই যে এদের বারবার এই দূষণটা কিন্তু এখনো আছে, আমরা যে জায়গায় বলি না কেন, এই বিপ্লবের মাধ্যমে এরা আসেছে। একটা পরিবেশ, সুন্দর পরিবেশ আসুক আমাদের কাছে মনে হয় আমরা সহকর্মীরা যারা আছি আমরা কেউ ভালো ছিলাম না বাস্তবতা অনুযায়ী। শেখ হাসিনা সরকার একটা জায়গায় সাকসেস ছিল যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার ক্ষেত্রে। আপনি একটা গ্রামে আছেন, পাড়ায় আছেন, না উঠতে বিএনপি করে, ও জামাত করে, তার ভাই তাদের জমি নিয়ে মারামারি করে, না বিএনপি করে, জামাত করে, এর যতটুকু গায়েব করা যায়। একইভাবে আমাদের সহকর্মীরা, আমাদের সাংবাদিক ভাইরা এমন ভাবে বিভেদ সৃষ্টি করেছেন, প্রশাসনে এমন ভাবে করেছেন যে নিজেরা বিভেদ দিয়ে যে ওকে লিস্ট দিতে, যে ওকে এই সরকারি অফিসে দাওয়াত দেওয়া যাবে না, ওকে ইয়ে করা যাবে না। এখন আপনি সবাই এসে বলবেন যে ঠিক আছে আমরা একই প্ল্যাটফর্ম হিসেবে ইয়ে করি।
এখন এই ক্ষোভটা কমতে হলে একটু ধীরে ধীরে কমবে। আমাদের সহকর্মিতা, আমাদের ভূমিকা, আমাদের সবটা নিয়েই আমাদের সচেতন ছিলাম, সতর্ক ছিলাম, কিন্তু লবি করছে কি সে মোবাইল দিয়ে ছবি ভিডিও করার চেষ্টা করছে, কিন্তু ওই পয়েন্ট থেকে গুলি করছে, ওনার মানে গুলি করতেই আছে, তারা ওইখানে এসে পড়ছে, এটা গুলিবিদ্ধ হয়েছে। আর আমার আগে পড়ছে পায়ে, জায়গা আমার তো জিন্স প্যান্ট ছিল, এর জন্য আর দূর থেকে ছিল তো মানে একটা মানে ইয়ে করতে পারে না। পুলিশ যে এত অ্যাগ্রেসিভ হলো বা এই যে অ্যাগ্রেসিভ, আমি বারবারই বলছি যে আমাদের মানে এই বিপ্লব আমাদের যে এসেছে ছাত্রত্বের মাধ্যমে এসেছে, সেই বিপ্লবে আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমরা বিপ্লবের বিরুদ্ধে গিয়ে এমন স্বাধীনতা চাই না যেটা বিপ্লবকে দ্বিখণ্ডিত করে ফেলে। আমরা